তার সেই বক্তব্য এবং প্রশ্নোত্তর ধরে রীতিমতো যেন আন্তর্জাতিক মিডিয়া তোলপাড়, বলা যায় এক কথায় শেখ হাসিনা ময় যেন আন্তর্জাতিক মিডিয়া। আজকেও একইভাবে বিভিন্ন আন্তর্জাতিক বড় বড় মিডিয়াগুলো তারা বিভিন্ন স্টোরি আপলোড করছে। কেন শেখ হাসিনা ময় আন্তর্জাতিক মিডিয়া জানার চেষ্টা করব, একটু শোনার চেষ্টা করব। আমার সঙ্গে যুক্ত আছেন যিনি দীর্ঘদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সাংবাদিকতা করছেন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে সাংবাদিকতা করছেন। সেইখানে আন্তর্জাতিক মানে বিদেশি সব সাংবাদিকদের সঙ্গে যার ওঠা বসা, তিনি তাদেরকে বোঝেন, জানেন, চেনেন। তো এই কারণেই আমি আপনার কাছ থেকে, দস্তগীর জাহাঙ্গীর আছেন আমার সঙ্গে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার এখন ওইখানে খুব সকাল, এই সময়টিতেও ঘুম থেকে উঠে আপনি আমাকে সময় দিয়েছেন, আর একবার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি একবারই শুরু করে দিন, আপনার কি পর্যবেক্ষণ বা বিশ্লেষণ, কেন শেখ হাসিনাকে একদম রীতিমতো সব আন্তর্জাতিক মিডিয়া তাকে এরকম লুফে নিচ্ছে নিউজ কভারেজের জন্য? অসংখ্য ধন্যবাদ। গত ২৪ মাস ধরে বাংলাদেশের অসাংবিধানিক যে সরকার ছিলেন তথাকথিত নির্বাচনের আগে, তাদের পূর্ণ টিমটাই প্রতিদিন যে কথাগুলো আসলে আমাদেরকে, বাংলাদেশের মানুষকে বিস্মিত বোঝানোর চেষ্টা করতো, শব্দটা ছিল অপ্রাসঙ্গিক। শেখ হাসিনা নাকি অপ্রাসঙ্গিক হয়ে গেছেন, শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য। এবং সেই ঢোল বাংলাদেশের ট্যাক্সের টাকায়, বাংলাদেশের মানুষের টাকায়, এমনকি তাদের ঋণ করা টাকায়, আমাদের জনগণের উপর ঋণ করে তারা এই ঢোল পিটাতেন। সেই সাথে বর্তমান যে রাজনৈতিক সরকার বলবো, তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসা, তারা সেই একই কাজ করে যাচ্ছেন, যে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক, বাংলাদেশে আওয়ামী লীগ কখনো আর ফিরবে না, শেখ হাসিনা তো ফিরবেই না। এবং তাদের ভাড়া করা কিছু মানুষ, পশ্চিমা, আমি যেই দেশে থাকি তাদের নাম নাই বললাম, তারাও কিন্তু সেই ঢলি পিটাচ্ছিলেন বা পিটাচ্ছেন যে শেখ হাসিনা দেশে ফিরবেন না, ফিরলেও ওনাকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে, আর না হয় উনি বিদেশে এইভাবেই বসে পচে মরবেন, এটাই তাদের ধারণা। কিন্তু সেই ধারণাকে গতকালকে ৫ই অগাস্ট, যেটা বাংলাদেশের, আমরা যদি নাম দিই সেটা বহু নামে দেওয়া যায়, পুলিশ হত্যা দিবস, গণতন্ত্র হত্যা দিবস, মানুষ হত্যা দিবস, সমস্ত কিছু বলা যায়, বাংলাদেশ বেদখলের দিবস বলা যায়। সেই দিনে দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনা সরাসরি প্রশ্ন গ্রহণ করেন এবং উত্তর দেন, এবং সেই বিষয়টা শুধুমাত্র বাংলাদেশের গণমাধ্যম যেটা প্রকাশ করেছে, সেটা সম্পূর্ণ অস্বাভাবিক, অশুদ্ধ, অডিপ্লোম্যাটিক একটি চিঠি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এছাড়া শেখ হাসিনা কি বলছেন, শেখ হাসিনার কথা তারা নিষেধ করেছেন, বাংলাদেশের গণমাধ্যম সেটা প্রকাশ করতে পারেনি, পারবে না, এবং তারা এটা করেননি। আরেকটি সংবাদ মাধ্যম বাংলাদেশে, এই সংবাদ মাধ্যমের কোন এক কর্মী নিচে জয় বাংলা লেখাতে তাকে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে। এখন চলে আসি আন্তর্জাতিক মিডিয়া, রয়টার্স থেকে আরম্ভ করে ইউ নেইম ইট, আমি সমস্তগুলোর নাম নিলে আমাদের আলোচনাটা আর কোনো প্রয়োজন নেই। সেটা পৃথিবী খ্যাত যতগুলো সংবাদ মাধ্যম আছে, আজকে সকালে ইতিমধ্যে এটা দ্বিতীয়বার মনে হয় সিএনএন পর্যন্ত রিপোর্ট করেছেন যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি এক্সাইলে আছেন, তা সে দেশে ফিরলে তার এক্সিকিউটেড হতে পারেন, অর্থাৎ ওনার ফাঁসি কার্যকর হতে পারে। সেটা নিয়েও উনি ঘোষণা করেছেন, দৃঢ় সংকল্পবদ্ধ উনি, যে উনি দেশে ফিরবেনই। কিছু সংবাদ মাধ্যম তাকে আয়রন লেডির সাথে তুলনা করেছেন। আমরা আয়রন লেডি হিসাবে আমরা জানি মার্গারেট থ্যাচারকে, সেই হিসাবে তাকে তুলনা করেছেন। প্রাসঙ্গিক, শেখ হাসিনা প্রাসঙ্গিক বলেই বিশ্ব গণমাধ্যম তাকে শুধু লোফে নেয়নি, এটা বিশ্ব গণমাধ্যমের ছিল হেডলাইন নিউজ, একটি সেই মুহূর্তের হেডলাইন নিউজ। এবং এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে বিশ্বব্যাপী, কেন এই শেখ হাসিনা বাংলাদেশ সহ বিশ্বের কাছে প্রাসঙ্গিক। বিষয়টা হলো, লক্ষ্য করে দেখুন যে আমরা যে ভাষায় কথা বলবো বিশ্বের সাথে, সেই ভাষাটাও কিন্তু বাংলাদেশে গত ২৪ মাসে প্র্যাকটিস হচ্ছে না। বাংলাদেশের সাথে অন্যান্য বিশ্বের যে সম্পর্ক ছিল, সু বলেন কু বলেন, সম্পর্কটি ছিল ডিপ্লোম্যাটিক সম্পর্ক, সেটা এখন নেই। এখন হলো যে
প্রধানমন্ত্রী না বলে আমি দেখলাম ওনাকে পরাধীন মন্ত্রী বলা হয়। বাংলাদেশের পরাধীন মন্ত্রী, মুচলেকা মন্ত্রী। অতএব প্রাসঙ্গিক শেখ হাসিনা এই জন্যে যে বাংলাদেশের মতো অতি গুরুত্বপূর্ণ একটি অঞ্চল ইন্দো প্যাসিফিক জোনে, সেইখানে উগ্রবাদের যে চারণ ভূমি তৈরি হয়েছে গত ২৪ বছরে, সেটা আমেরিকান, আমি একদম সরাসরি নাম বলেই বলছি, আমেরিকান যারা আমাদের অঞ্চল নিয়ে পলিটিক্স, পলিসি, ডিপ্লোমেসি নিয়ে গবেষণা করেন, কথা বলেন, আমেরিকান রাজনীতিকে ইনফ্লুয়েন্স করেন, আমেরিকান সরকারকে উপদেশ দেন, লিখে জানান, ওপিনিয়ন জানান, তারা সকলেই বলছেন যে উই ক্যানট অ্যাফোর্ড অ্যানাদার ইরান ইন দ্যাট এরিয়া। এইটা হলো মৌলিক বার্তা যে শেখ হাসিনা এতই প্রাসঙ্গিক যে বিশ্বের সকল বার্তায়, সকল গণমাধ্যমে উনি ছিলেন, এখনো আছেন, এই মুহূর্তে পর্যন্ত আছেন। আমার কাছে যে পরিসংখ্যান গত এখন থেকে প্রায় 12 ঘন্টা বা একটু বেশি সময় ছিল বিশ্বের 20 কোটি মানে 200 মিলিয়ন মানুষ তখনো পর্যন্ত ওনার এই সংবাদের জন্য ক্লিক করেছেন, দেখেছেন, খুঁজেছেন। আমার পরবর্তীতে আরো 4-5 ঘন্টা পরে আমাকে অন্যান্য রিসোর্স থেকে আমাকে জানানো হলো এটা এখন 40 কোটির উপরে। অতএব এই প্রাসঙ্গিকতার মৌলিক কারণটা হলো বিশ্বের সকল দেশের রাজনৈতিক নেতৃত্ব শেখ হাসিনার উপর নজর রাখছেন। এবং আমরা জানি কয়েকদিন আগেই সার্জিও গোর ঢাকা ঘুরে এসেছেন এবং ঢাকাতে উনি কর্মব্যস্ত ছিলেন, অনেকগুলো কাজ উনি ধাপে ধাপে কথা বলেছেন। উনি সর্বশেষ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। তার আগে আমরা গুঞ্জন শুনছি, আমার কাছে তার কোনো প্রমাণ নেই, তার আগে তিনি কমপক্ষে একজন আওয়ামী লীগের লিডারের সাথে, যারা বাংলাদেশে এখনো থাকতে পারছেন, তার সাথে কথা হয়েছে। অন্য সূত্র মতে উনি 2 জনের সাথে কথা বলেছেন, তার সাথে নাকি একজন নারীও ছিলেন, বাট এটা অসমর্থিত। এই সামগ্রিক বিষয়গুলো যদি আমরা ডটগুলো একসাথে করি, বাংলাদেশের যারা মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশকে বেদখল করেছে এবং ক্ষমতা তারা নিজেরা হাতে রাখতে না পারার কারণে আন্তর্জাতিক যে কোনো পলিটিক্সের সমীকরণে যেহেতু বিএনপি কে ক্ষমতায় বসানো হয়েছে, যার জন্য তাকে বলা হচ্ছে যে পরাধীন মন্ত্রী অথবা মুচলেকা মন্ত্রী, সেই কারণে তারা এত হচ্ছে, ভয় পাচ্ছে যে কেন বিশ্ব মিডিয়ায় এই কথাগুলো আসছে। আমি শুধু উদাহরণ দিয়ে এটা বলবো যে তার আগেও কিন্তু একই প্রেস ক্লাবে, একই আয়োজনে শেখ হাসিনা বক্তৃতা রেখেছেন, যদিও উনি সরাসরি প্রশ্ন উত্তর করেননি, সাংবাদিকদের সাথে কথা বলেননি, কিন্তু এত আলোড়ন সৃষ্টি করেনি। অতএব শেখ হাসিনা প্রাসঙ্গিক, বিশ্বের সকল নেতৃবৃন্দ ইনক্লুডিং ওয়াশিংটন ডিসি শেখ হাসিনা কি করছেন সেটার উপর নজর রাখছেন এবং তার ইনফ্লুয়েন্স কতটুকু তার উপর নজর রাখছেন। এই জন্য বিশ্ব মিডিয়ার, স্পেশালি রয়টার্স, সিএনএন, ফক্স, আল জাজিরা, এই সংবাদ মাধ্যমগুলো যখন শেখ হাসিনার দেশে ফিরে যাওয়ার দৃঢ় সংকল্প প্রকাশ করে, তার অর্থ হলো অন্যান্য জায়গা থেকেও এটা জানতে চায় আসলে শেখ হাসিনার কি চাচ্ছে। আমি একটু, আপনি যে এজেন্সিগুলোর নাম বললেন, রয়টার্স, ফক্স, বিবিসি, আল জাজিরা, তো এই সবগুলোই তো আমরা দেখেছি যে 5ই আগস্টের সময় কিংবা তারপরে অনেকদিন পর্যন্ত এই শেখ হাসিনাকে পলাতক লিখেছেন, শেখ হাসিনার বিরুদ্ধেই মানুষের সেন্টিমেন্ট গ্রো করার জন্য নানান একের পর এক সিরিজ স্টোরি পর্যন্ত করেছে। তো মাত্র গত 6 মাস ধরে সবকিছু একটা পরিবর্তন হচ্ছে এবং এখন কেন সেই আন্তর্জাতিক মিডিয়াগুলোই শেখ হাসিনাকে আর পলাতক লিখছেন না, শেখ হাসিনাকে এখন অনেক বেশি মানে গুরুত্ব দিচ্ছেন, সম্মানজনক ভাবে সম্বোধন করছেন, বিভিন্ন বিশেষণ ইউজ করছেন। এইটা কেন, এই যে পরিবর্তনটা কেন হলো? এটা আপনি তো যেহেতু স্টেট ডিপার্টমেন্টে এইসব এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে সার্বক্ষণিক কাজ করছেন, কি মনে হয় আপনার এই পরিবর্তনটা কেন হলো তাদের? একটি সরাসরি উদাহরণ দিই, গতকালকে আমাদের স্টেট ডিপার্টমেন্টে আমাদের অঞ্চলের যত সাংবাদিক আছে, স্পেশালি পাকিস্তানি সাংবাদিক, তারা সকলে আমাকে ফোন শুরু করে, হে দস্তগীর, অনেকদিন ধরে কথা হয়নি। আমি বললাম হ্যাঁ, বিষয়টা কি, আমি জানতে চাচ্ছি কি, কেন হঠাৎ করে। আমরা যেহেতু স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং এই মুহূর্তে স্থিতিশীল মানে হচ্ছে না, সেই জন্য আমাদের প্রতিদিন দেখা হয় না, প্রতিদিন সেখানে যাওয়া হয়। বিষয়টা ছিল তাদের প্রত্যেকের প্রশ্ন ছিল, একটা হলো ফ্রন্টিয়ার
পোস্টের সাংবাদিক, খুব সিনিয়র সাংবাদিক, আর একটা হলো পাকিস্তান টুডে এর সাংবাদিক আমার যা ধারণা। তারা দুইজনই আমাকে প্রশ্ন করলো যে শেখ হাসিনা রিটার্ন করছে, তুমি আমাদেরকে এটা নিয়ে অনলাইনে আসো, আমাদের পত্রিকা জানতে চায় বাংলাদেশের এর অবস্থা। এটা তুলে ধরলাম এই জন্য, আজকে হয়তো বা তাদের সাথে কোনো সময় আমি কালকে করতে পারিনি, যদি সময় হয়। বিষয়টা হলো যে অপ্রাসঙ্গিক শেখ হাসিনা কখনোই ছিলেন না। আমাদের একজন ইউনুস আছেন, যাকে আমরা বলি ডক্টর ইউনুস, যাকে আমরা জানি যে বাঙালিদের মাঝে নোবেল প্রাইজ প্রাপ্ত অনেকের মাঝে একজন। সেই নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি তার নোবেল প্রাইজও কেন, সেই ব্যক্তিটার ওয়েস্টের অনেক জায়গায় ইনফ্লুয়েন্স ছিল, যেরকম একজন ভালো ছেলে, ভালো মানুষ, ভালো ব্যক্তি। সে তার এই বিষয়টাকে ব্যবহার করেছে তার নিজের টাকা খরচ করে, এমনকি ওয়াশিংটন পোস্টে সম্পূর্ণ পেজ কিনে সেখানে সে বিভিন্ন মানুষের, তার বন্ধুদের নিয়ে, তার নেটওয়ার্ক থেকে বন্ধুদের সাইন নিয়ে সে বাংলাদেশ সরকার স্পেশালি শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন বহু বৎসর ধরে, স্পেশালি নির্বাচনের আগে, গত বছর নির্বাচনের আগে উনি যে বাংলাদেশের কর দিচ্ছেন না তার জন্য যে কোর্টে নেওয়া হচ্ছে, সেটাকে তার ব্যক্তিগত আক্রোশ হিসাবে শেখ হাসিনা তাকে ব্যক্তিগতভাবে নাজেহাল করছেন, এসবগুলো সে প্রচার করেছেন। এবং এসবগুলো আসলে বিক্রি হয়েছিল ব্যক্তিগতভাবে। ওই যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে প্রধান তুর্ক, সে ভলগার তুর্ক, সেও তো ইনফ্লুয়েন্স ছিল। ভলগার তুর্কের রিপোর্ট কিন্তু জাতিসংঘের রিপোর্ট না, যেটা গতকালকের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে লেখা হলো যে জাতিসংঘের প্রতিবেদন, ইটস নট জাতিসংঘের প্রতিবেদন। এই মিথ্যা আর চলছে না। অতএব এই বিষয়গুলো যদি আমরা একত্রিত করে, আমি কিন্তু প্রশ্নটা আপনাকেও করতে পারি, যদিও অনুষ্ঠানটা আপনার, আমরা দুইজনই তো এই জগতের লোক। আমরা দেখুন, আপনি যখন বললেন যে আমার এখানে খুব সকাল, আমাদের কাজ তো হলো যখন সংবাদ তৈরি হবে তখন আমার ঘুমানোর উপায় নেই, তখন আপনার ঘুমানোর সংবাদ তো তৈরি হবে না আমি যখন কাজ করব, আমি কাজ করব, আপনি কাজ করবেন তখন যখন সংবাদ তৈরি হবে। অতএব শেখ হাসিনার বিরুদ্ধে সারা পৃথিবীকে যেভাবে খেপিয়ে তোলা হয়েছিল, সেইটা ইতিমধ্যে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এবং আন্তর্জাতিক মিডিয়ার বিভিন্ন সংবাদে, এবং একজন মানুষ সে যদি আসলেই স্বৈরাচার হতো, সে যদি আসলেই খুনি হতেন, এই শব্দটা আমি ব্যবহার করলাম, আমরা ওইটা ব্যবহার করব না, তাহলে তো তারই দুঃসাহস থাকার কথা নয় বুকে যে আমার ফাঁসি হোক, আমার জেল হোক, তোমরা জেলের প্রস্তুতি করো, আমি দেশে ফিরবই, আমি জনগণের জন্য, বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে, আমি বাংলাদেশের মানুষের কাছে ফিরে যাব এবং তাদের জন্য জীবন উৎসর্গ করব। এই বিষয়টা কিন্তু একদিনে ঘটেনি। শেখ হাসিনার প্রতিটা মুহূর্তের বিষয়টা ছিল স্থিতিশীল। আপনি তসলিমা নাসরিনের স্টেটমেন্ট দেখেছেন গত 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 24 ঘন্টায়। অতএব পশ্চিমা বিশ্ব যারা আমাদের অঞ্চলকে, তারা পৃথিবীতে যেমন মধ্যপ্রাচ্য তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বর্তমান সময়ে আগামী 200-300 বছর ধরে আমাদের অঞ্চল হলো এই ধরনের খুবই ইম্পর্টেন্ট, মানে ইন্দো প্যাসিফিক, এবং বাংলাদেশের অবস্থান খুবই একটি গুরুত্বপূর্ণ অবস্থান। সেখানে শেখ হাসিনার মতো নেত্রী, তার সাথে তাদের যে বিচ্ছিন্নতা তৈরি করা হলো ডক্টর ইউনুস, এবং সেইটা ফিরে আসছে প্রাসঙ্গিক হিসাবে যে শেখ হাসিনাই বাংলাদেশ তথা এই অঞ্চলের নেতৃত্ব দিতে জানে এবং বুঝে, এবং সেখানে স্থিতিশীল পরিস্থিতি না থাকলে চায়নার সাথে পশ্চিমাদের যে শব্দটা এটাই বলা প্রয়োজন, যে যে বাণিজ্যিক যুদ্ধ, যে যুদ্ধে যে পশ্চিমারা যদি হেরে যায় তাহলে একচ্ছত্রভাবে ভারত, রাশিয়া এবং চায়নার দখলে চলে যাবে পৃথিবী। তার জন্য বাংলাদেশের এই পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, এবং শেখ হাসিনা প্রাসঙ্গিক। এই জন্যই বিশ্বের সমস্ত দেশের নেতারা এবং পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনাকে গুরুত্ব দিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে, সকালবেলায় আপনি আমাকে সময় দিয়েছেন এই জন্য। দর্শক, আপনারা শুনছিলেন যে কেন গতকালকে এবং আজকে আন্তর্জাতিক সব মিডিয়া, এমন কোন বড় বড় মিডিয়া নেই যারা শেখ হাসিনার নিউজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, এবং অন্যদিক থেকে যদি আমরা বলি, গতকালকে এবং আজকে বাঙালিরা যেখানে আছেন, বাঙালিদের জন্য আন্তর্জাতিক মিডিয়ায় সর্বোচ্চ প্রাপ্ত সংবাদটি হচ্ছে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্য। সুতরাং
কেন তারা শেখ হাসিনার এই বক্তব্যকে এতটা গুরুত্ব দিয়ে লুফে নিয়েছে সেটি বোঝার চেষ্টা করতে পারেন, শোনার চেষ্টা করতে পারেন, যেটি বললেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর, যিনি ভয়েসের সম্পাদক। আমি আপনাকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আজকের বাকি দিনটি আপনার জন্য। অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, গত কয়েকদিন ধরে রাজপথে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক মারামারি কাটাকাটি হচ্ছে। ছাত্রদলের সঙ্গে ছাত্র শিবিরের, কিংবা বিএনপির দুটো গ্রুপের, অথবা অন্যান্য যে ছোট রাজনৈতিক দলগুলো রয়েছে যাদেরকে কেউ কেউ আওয়ামী লীগ বলে ট্যাগ দিচ্ছে, তাদের সঙ্গে বৈষম্য বিরোধী কিংবা জুলাই যোদ্ধা কিংবা এনসিপি, তাদের অসংখ্য সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, সেখান থেকে পার হয়ে আপনি যদি ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বর যান, যেখানে বকশীবাজার, তারপরে পুরনো ঢাকা, তারপর ঢাকা বোর্ড, এই এলাকা, যেটা সামনেই রয়েছে বুয়েট, এখানে প্রচণ্ড মারামারি হয়েছে। এবং সেই মারামারি এমন পর্যায়ে হয়েছে যে সেই মারামারি ফিরাতে গিয়ে ঐতিহ্যবাহী ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল স্বয়ং মারাত্মকভাবে আহত হয়েছেন, মানে তিনি পিটুনি খেয়েছেন। আমরা প্রচলিত ভাষায় সাধারণত যেটিকে বলি কুত্তা পিটুনি। তো কুকুরকে পিটাতে আসলে আমি ওইভাবে নিজে কখনো দেখিনি। আমার জীবনে আসলে কখনো পাগলা কুকুরও দেখা হয়নি। আমরা কুকুর পুষি না, গ্রামে যে নেড়ি কুকুরগুলো আছে, আমি সবসময় ছোটোকালে বা আমার মহল্লাতে আমি দেখেছি এগুলো কখনো ডিস্টার্বিং না। আমি দীর্ঘদিন ঢাকা কলেজের সেই নাইম রোডে থেকেছি। ওই নাইম রোডের মধ্যে মানে ৩-৪টি গ্রুপ ছিল কুকুরদের। একটা গ্রুপ ঢাকা কলেজের মধ্যে থাকতো ১০-১২ জন, ১০-১২টা কুকুর। আর একটা নাইমের ভেতরে থাকতো একটা গ্রুপ। আর একটা গ্রুপ থাকতো হলো আমাদের বাসার সামনে। আর একটা গ্রুপ হলো ওই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা কলেজের মধ্যে একটা গ্রুপ, নাইমের মধ্যে একটা গ্রুপ, আর আমাদের মহল্লার ৪টে কুকুরের গ্রুপ ছিল। এক একটা গ্রুপে ৪টা, ৫টা, ৬টা করে কুকুর। তো এরা মানে কি করতো, প্রথমত যখন কাজ থাকতো না, নিজেরা মারামারি করতো, নিজেরা মারামারি করতো। এবং মারামারির ঘেউটাই বেশি। এক গ্রুপ আর এক গ্রুপকে তাড়া দিত, ভেস্কি দিত, এই গ্রুপ। এবং এগুলো নিয়ে সাধারণত কী নিয়ে তাদের ঝগড়াঝাটি হতো এটা বোঝা যায় না। এবং এখানে কুকুরদের একটা স্বভাব ছিল, যেমন ঢাকা কলেজের কুকুরগুলো, যেগুলো মহিলা কুকুর, এরা ওই ঢাকা কলেজের কুকুরদের সাথে সম্পর্ক রাখতো। এরা কখনো গিয়ে পরকীয়া প্রেমের জন্য সে নাইম রোডও যেত না, কিংবা অন্য করা হতো না। এটা যে নারী সংক্রান্ত কোনো যুদ্ধ কুকুরদের মধ্যে হতো না, আমি দেখিনি কখনো। বরং ওদের মধ্যে যখন মারামারি, হানাহানি, কাটাকাটি হতো, তখন ওই যে গ্রুপের নারী এবং পুরুষ তারা সম্মিলিতভাবে প্রতিপক্ষকে আক্রমণ করতো। এবং সেই আক্রমণে তারা কখনো কোনো মানুষকে আক্রমণ করেনি। মানুষরা বরং সেটা দেখে ওদের সেই তাড়িয়ে দিত, বা ওদের মধ্যে একটা বিবাদ হলে ওইটা মীমাংসা করার চেষ্টা করতো মহল্লাবাসী। দ্বিতীয় যে কাজটি তারা করতো, অসাধারণ সেই কাজটি এখনও তারা করছে, সেটা হলো তারা ওই মহল্লার প্রতিটি মানুষকে চিনত, এমনকি ঢাকা কলেজের প্রতিটি ছাত্রকে চিনত। এবং দিনে রাতে কোনো অবস্থাতেই তাদের পরিচিত কোনো মানুষ যখন সেখান থেকে যেত একটু শব্দ করত না। এবং ওই রাস্তায় এই কুকুরগুলো থাকার কারণে সেখানে পুলিশের দরকার হতো না। চুরি, ডাকাতি, ছিনতাই প্রশ্নই আসে না। বরং ওই গলিতে যদি কোনো অপরিচিত লোক, এমনকি রিক্সাও যেত, তাদেরকে অ্যাটলিস্ট 5 বা 4 বার, মানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে, ঢাকা কলেজের ওই পিছনে যে হোস্টেল সেখানে, নাইম রোডের সামনে, এবং ওই আমাদের বাসার সামনে এই কুকুরের যে ব্যারিকেড, ঘেউঘেউয়ের মুখোমুখি হতে হতো। এবং বহু মানুষ ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে যেত। ফলে এই কুকুরদেরকে মারবে, মানে যেটাকে আমরা কুত্তা পিটা বলি, মানুষ ঐক্যবদ্ধ হয়ে এইভাবে একটা পাগলা কুকুরকে মারবে, আসলে এগুলো আমরা প্রবাদে এইভাবে পড়ি বা বলি, কিন্তু আমি নিয়ে আমার জীবনে কখনো দেখিনি। আর একটা মার আছে যেটা আমরা শুনেছি, সেটা হলো
মানে সাপকে যেভাবে পিটিয়ে মারে ওভাবে। ওটাও আমি আমার জীবনে কোনো সাপকে ওইভাবে মারতে দেখিনি। তবে লগি বৈঠার যে মারামারি হলো, সেই সময়টাতে আসলে লগি দিয়ে, বৈঠা দিয়ে যেভাবে প্রতিপক্ষকে পিটানো হয়েছে, যেভাবে মৃত মানুষের লাশের উপরে যেভাবে উল্লাস নৃত্য করা হয়েছে, এবং এই ঘটনা একবার দুইবার নয়। এই ঘটনা বহুবার ঘটেছে এবং এটা বেড়েই চলেছে। ফলে এই যে কুকুরকে পিটুনি দেওয়া বা কুত্তা পিটুনি, এটার সঙ্গে আসলে আমরা যেহেতু প্রবাদে আছে যেজন্য আমি শব্দটা ব্যবহার করছি, কিন্তু ইন জেনারেল সাম্প্রতিক কালে যে মারামারিগুলো হচ্ছে, সেই মারামারিগুলো কিছুর সাথে কিছুর তুলনা করা যায় না। এই বাংলা এটা কখনো হয়নি। আপনি ঢাকা আলিয়া মাদ্রাসা, যেটি পাক ভারত উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম সরকারি প্রতিষ্ঠান, এবং এটা একসময় কলকাতা আলিয়া ছিল। যখন দেশ ভাগ হলো তখন কলকাতা আলিয়ার একটা অংশ ঢাকা আলিয়া হিসেবে ঢাকাতে স্থাপিত হলো, এবং ওখানে যে বইপত্র আছে, প্রাচীন বইপত্র, এত প্রাচীন বইপত্র ঢাকা আলিয়াতে যা আছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়তে নেই, কিংবা আমাদের জাতীয় গ্রন্থ কেন্দ্রে নেই, ন্যাশনাল লাইব্রেরিতেও নেই, ন্যাশনাল আর্কাইভেও নেই, যেটা ঢাকা আলিয়া মাদ্রাসাতে আছে। এখন এখানে যেভাবে মানুষ মারামারি করছে, কখন আগুন লাগিয়ে, হালাকু খান যেভাবে বাগদাদের বায়তুল হিকমা, পৃথিবীর সর্বকালের সেরা লাইব্রেরি ছিল, এটা মানব জাতির ইতিহাসের একটা অমূল্য সম্পদ। পৃথিবীর দুটো সম্পদ আমরা নষ্ট করে ফেলেছি। একটা হলো আলেকজান্দ্রিয়ার তে আগুন লাগিয়ে মিশরের একটা লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয় যেটা আছে সেটা হলো হালাকু খান 12শো শতাব্দীতে বায়তুল হিকমা, যেটা বাগদাদে ছিল। আরেকটা লাইব্রেরি ছিল, খুব বিশাল লাইব্রেরি, সেটা হলো আলেকজান্ডার এই কাজটা করেছিলেন। দারায়ুস সম্রাট, যেটা সাইরাস দ্য গ্রেট, তিনি যে পার্সিপোলিস প্রতিষ্ঠা করেছিলেন, সেই পার্সিপোলিস নগরীতে সবচেয়ে বড় একটা লাইব্রেরি ছিল, প্রাচীন দুনিয়ার সেই লাইব্রেরি, অসাধারণ একটা লাইব্রেরি, সেটাও পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এই যে প্রাচীন সভ্যতা, আমরা 10,000 বছরের পুরনো সভ্যতা আমরা খুঁজে পাচ্ছি না এখন, পাহাড়ের ভিতর থেকে খুঁজে পেতে হচ্ছে, বাট এগুলো কিন্তু লাইব্রেরিতে সংরক্ষিত ছিল। তো আলেকজান্ডারের জামানাতে বড় লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরি পুড়িয়ে দেওয়া হয়েছে। বা হারুন আর রশিদ, খলিফা আল মামুন থেকে শুরু করে মধ্যযুগের যত কালেকশন, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে যে ব্রিটিশ লাইব্রেরি আমরা বলি, বা ফ্রান্সের যে লাইব্রেরি বলি, এর চাইতে বায়তুল হিকমা অনেক অনেক এনরিচ ছিল, সেই লাইব্রেরিগুলো আমরা নষ্ট করে ফেলেছি। তো সেক্ষেত্রে এই যে রাজনৈতিক হানাহানি, মারামারি হয়, এই মারামারির ফলে যদি কোনো দিন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে কেউ আগুন লাগিয়ে দেয়, শাহবাগ জাতীয় যে পাঠাগার আছে আমাদের, এখানে যদি কেউ আগুন লাগিয়ে দেয়, কিংবা ঢাকা আলিয়ার পাঠাগারে যদি কেউ আগুন লাগিয়ে দেয়, সর্বনাশ হয়ে যাবে। আমাদের যতটুকু ঐতিহ্য আছে শেষ হয়ে যাবে। ওটাকে তখন আপনি কুত্তা পিটানির সঙ্গে যদি তুলনা করেন, কুকুরও লজ্জা পেয়ে যাবে। এই সময়টাতে যেভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পরস্পরের বিরুদ্ধে মারামারি করেছে, এর মধ্যে একটা মারামারি শান্তা ফারজানা নামে এক ভদ্রমহিলা, সেই ভদ্রমহিলাকে সেই জুলাই যোদ্ধা যে কোনো কারণে তিনি রাগ সামলাতে পারেননি, তো সে ভদ্রমহিলার সাথে ঝগড়া করতে করতে গিয়ে কয়েকদিন আগে তাকে আচ্ছা মতো চল বসিয়ে দিয়েছে। তো শান্তা ফারজানা এবং তার জামাই হলো মমিন মাহাদি, এরা দুজন এখন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। এরা গত কয়েকদিন ধরে বেশ কিছু অপ্রিয় কথাবার্তা বলছিলেন, যেগুলো এই জুলাই আগস্ট মাসে যারা জুলাই যোদ্ধা তাদের খুব ইগোতে লেগেছে। ফলে তারা রাগ সামাল দিতে না পেরে এই মহিলার সাথে ঝগড়া করতে গিয়ে গালের উপর চড় বসিয়ে দিয়েছে। আবার সেই শান্তা ফারজানা এবং তার জামাই যখন প্রেস ক্লাবের সামনে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতেছিল, তাদেরকে প্রতিহত করার জন্য ওই আগেরবার যে থাপ্পড় দিয়েছিল সেই লোক এসে সেখানে একাই তাফালিং করার চেষ্টা করলো 2-3 জন লোক নিয়ে। আর প্রতিপক্ষ শান্তা ফারজানা, তাদের সাথে লোক ছিল 20-25 জন। ফলে ওখানে একটা মারামারি হলো। ফলে একেবারে সেই যে জুলাই যোদ্ধা যিনি ছিলেন বেশ মোটা তাজা, তাকে বেদমভাবে পিটানো হলো, একদম সাপের মতো করে চিৎ করে শুয়ায় আচ্ছা মতো এই শান্তা ফারজানা পিটালো। এবং সে যে কী পিটুনি পিটাচ্ছে, গালাগালি দিচ্ছে, লাফাচ্ছে, এবং মানে রীতিমতো আর যে ভদ্রলোক মার খেলো সে ওরে মা গো বাবা গো বলে চিৎকার পারতে পারতে, বাঁচাও গো বলতে বলতে
একটার সময় মানে সে যে চিৎকার করবে সেই চিৎকার করার শক্তি সে হারিয়ে ফেলল। এর মধ্যে যেটা হলো সেটা হলো ওই জুলাই যোদ্ধার যারা সহযোগী তারাও এসে গেল, আবার আরেক দফা মারামারি হলো এবং সেই মারামারিতে শান্তা, ফারজানা এবং তার হাজব্যান্ড তারা আহত হলো এবং তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেল। ওখানে আরেক দফা ছেঁচা এবং সেখানে যেভাবে ঢাকা মেডিকেলে সন্ত্রাস করা হলো, মারামারি করা হলো, মারামারি করার পরে এরপর পুলিশ তাদেরকে এসে উদ্ধার করলো না, আনসারও তাদেরকে উদ্ধার করলো না, পুলিশ আবার তাদেরকে নিয়ে এখন কারাগারে ঢুকিয়ে রেখেছে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মারামারি হলো, সেখানে শিবির ছাত্রদল মারামারি করলো, ছাত্রদল এখানে জয়লাভ করলো, শিবির যারা লোকজন তারা পালানোর চেষ্টা করলো। তারপরে সেই মারামারি থেকে বাঁচার জন্য অনেকে সেই বিভিন্ন হাসপাতালে আশ্রয় নিল, সেখানে গিয়ে ছাত্রদলের লোকজন মারলো, ভীষণ রকম সে কি মার। তারপর এই মারামারি আবার ছড়িয়ে পড়লো সেই দেখে বলা হয় ঢাকা আলিয়া মাদ্রাসাতে। সেখানে যুবদল নেতা নয়ন মানে সেই নিজের দলের যারা লোকজন তাদেরকে অর্গানাইজ করার জন্য তিনি লাঠি হাতে হেলমেট মাথায় দিয়ে মানে রীতিমতো যুদ্ধের বেশে সেখানে উপস্থিত হয়ে তিনি সেই লড়াইয়ের নেতৃত্ব দিলেন এবং সেখানে বিজয়ী হলেন। আবার অন্যদিকে এই যে ঢাকাতে যে জগন্নাথ এবং আলিয়াতে যে মারামারিগুলো হলো, এই মারামারির ধারাবাহিকতায় দুটো ঘটনা ঘটলো। ঢাকার বাইরে যে মারামারিটা প্রথম শুরু হয়েছিল রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুরে, আবু সাইদ যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, সেখানে শিবির ছাত্রদলের লোকদেরকে পিটিয়ে ক্যাম্পাস থেকে পিটিয়ে বের করে দিল। কিন্তু ঢাকাতে যখন জগন্নাথ এবং আলিয়াতে ছাত্রদল সফল হলো, তখন ওখানকার ছাত্রদলটা রিঅর্গানাইজ হয়ে আবার ক্যাম্পাসের দখল হলো এবং ছাত্রদলকে সেখান থেকে বের করে দিল, ছাত্র শিবিরকে বের করে দিল। এই যখন অবস্থা হলো ঠিক সেই সময়টাতে আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তেজিত দেখা দিল। এটা হচ্ছে 4 তারিখের ঘটনা, আগস্ট মাসের 4 তারিখের ঘটনা। একদিকে ছাত্রদল মিছিল করছে, অন্যদিকে শিবির মিছিল করছে এবং যে কোনো সময় সংঘর্ষ হলে রাজশাহীতে রক্তের বন্যা বয়ে যেত, কারণ ওখানে শিবির জামাতের প্রচুর শক্তিমত্তা রয়েছে শহরে এবং শহরের বাইরে। তো ওখানে যদি ছাত্রলীগ আবার শিবিরের সাথে মিশে যায় বা ছাত্রদলের সাথে মিশে যায় তাহলে ওখানে রক্ত গঙ্গা বয়ে যাবে। কিন্তু ওটা 5 তারিখ অনুযায়ী আজকে সারাদিন ওটা স্টপ ছিল। এর মধ্যে আবার 4 তারিখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে 5 তারিখে বোধহয় মারামারি হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে মারামারি হয়েছে ছাত্র শিবিরের মধ্যে আর ছাত্র দলের মধ্যে। এখন এই মারামারি যদি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে শুরু হয়ে যায় বৃহস্পতিবারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুরু হয়, এখানে মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই 3টি প্রতিষ্ঠানে যদি এই মানে হানাহানি মারামারি বেড়ে যায়, কেটে যেতে রাজনৈতিক নেতৃবৃন্দ ইচ্ছা করলে এটা দমাতে পারবেন না। এ কারণ হলো আমাদের এই তারুণ্য মানে এটা বাঁধ ভাঙা জোয়ারের মতো, একবার যদি বাঁধ ভেঙে যায় তাদেরকে আর আটকানো যায় না। যখন আটকানো যেত, যে টাইম লিমিট ছিল, টাইম ফ্রেম ছিল, সেটা সরকার বা রাজনৈতিক দলগুলো তারা চেষ্টা করেনি। এর ফলে কি হলো, সমস্ত রাজনৈতিক যারা পক্ষ বিপক্ষ তাদের মধ্যে হানাহানি ছড়িয়ে পড়েছে। এর আগে মানে এই যে মারামারি যে বললাম এটা হলো আগস্ট মাসের 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ। এর আগে এনসিপির যখন পদযাত্রা হচ্ছিল, মারামারি হলো হবিগঞ্জে, মারামারি হলো গোলাপগঞ্জে, সিলেটের গোলাপগঞ্জে, এবং সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, সার্জিস সহ বেদম মারের শিকার হলেন। তার প্রেক্ষিতে আবার এই যে ছাত্র শিবির এবং ছাত্রদলের মধ্যে এটা শুরু হয়ে গেল। এখন আগামীতে যে জুলাই 36 বিপ্লব মানে 36শে জুলাই পার হয়ে গেল, এখন আগস্ট মাসের 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ পরবর্তী যে দিনগুলো আছে, সেই দিনগুলোতে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হয় তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে, যেটা আমরা বঙ্গভবনে দেখেছি। বঙ্গভবনে এখানে যে বিশৃঙ্খলা হয়েছে বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এখানে পরস্পর বিরোধী দুই পক্ষ তারা বঙ্গভবনে বসে যেভাবে পরস্পরের দিকে তেড়ে আসছে, মারামারি শুরু হয়ে গেছে। বিদেশি যারা ছিলেন, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন রাষ্ট্রদূত যারা ছিলেন, তারা রীতিমতো সন্ত্রস্ত হয়ে ভয়ে সেখান থেকে হুড়মুড় করে যেভাবে দৌড়ে পালালেন, বঙ্গভবন থেকে পালালেন, সবচেয়ে নিরাপদ জায়গা, সবচেয়ে স্যাক্রেড জায়গা, পবিত্র জায়গা, যেখানে রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত ব্যক্তি থাকেন রাষ্ট্রপতি রূপে, এবং এখন যিনি আছেন
মেজর হাফিজ বর্ণাঢ্য ব্যক্তিত্বের অধিকারী, পলিটিক্যাল ক্যারিয়ারের অধিকারী, যার সঙ্গে একটি গণতান্ত্রিক সরকারের সমর্থন আছে এবং যিনি একজন নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের স্পিকার, সাতবার 7 টাইমস তিনি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন। তার বাবা এমপি ছিলেন 4 বার। তো সেই মানুষটি যখন বঙ্গভবনের নেতৃত্বে, তিনি তো শাহাবুদ্দিন চুপ্পু নন কিংবা অন্য কোনো ব্যক্তি নন, একজন একেবারে রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক। তিনি বাংলাদেশের একজন কৃতি ফুটবলার, ক্যাপ্টেন, জাতীয় দলের ক্যাপ্টেন। মানে মেজর হাফিজ সবকিছু বাদ দেন, একজন ফুটবল প্লেয়ার হিসেবে তার কোটি কোটি ভক্ত দর্শক আছে। এইরকম একজন মানুষ বাংলাদেশে যদি আপনি ধরেন রাষ্ট্রপতি পদে, এত বর্ণাঢ্য ক্যারিয়ার, ব্যক্তিত্ব, সফলতা, সাহস, শক্তি, এরকম একজন মানুষ যখন রাষ্ট্রপতির চেয়ারে, ঠিক সেই সময়টাতে বঙ্গভবনে যখন এরকম মারামারি হয়, যেখানে মিলিটারি আনডান, সেখানে কি রাষ্ট্রপতির প্রেসিডেন্সিয়াল যে গার্ড রেজিমেন্ট পিজিআর ছিল না, সেখানে কি এসএসএফ ছিল না, পুলিশ ছিল না, সবাই আনডান, যারা বিদেশি কূটনীতিবিদদেরকে প্রোটেকশন দিতে পারলো না। ওখানের প্রোটোকল, রাষ্ট্রপতি যারা প্রোটোকলে ছিলেন, তারা এই পুরো পরিস্থিতিটা মেনটেন করতে পারলেন না। এখানে এই যে বিভেদগুলো সৃষ্টি হলো, তাহলে বুঝতে হবে যে আমাদের পুরো রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, এমনকি রাষ্ট্রের যে স্পর্শকাতর যে জায়গাগুলো রয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়, তারপর জাতীয় সংসদ, রাষ্ট্রপতির কার্যালয়, সেনা সদর, প্রধান বিচারপতির কার্যালয়, এই জায়গাগুলো তো ভীষণ রকম সেন্সিটিভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কার্যালয়, জাহাঙ্গীরনগরের ভাইস চ্যান্সেলরের কার্যালয়, মানে এই জায়গাগুলো সম্মান মর্যাদার জায়গা, সেক্রেটারিয়েটের ভিতরে, সচিবালয়ের ভিতরে। তো সেখানে যদি এরকম ঘটনাগুলো ঘটতে থাকে, মানে আগামীতে যে ঘটনাগুলো ঘটবে বা যেগুলো আশঙ্কা করা হচ্ছে, সেই তুলনায় তার সাথে অনেক বড় ঘটনা কিন্তু বঙ্গভবনে ঘটে গেছে, আলটিমেটলি ঘটে গেছে। তো এই পরিস্থিতিতে সরকার কি সফল, সার্থক? তারা কি শেখ হাসিনাকে একেবারে এয়ারপোর্টে ধরেই ফাঁসি কার্যকর করবে, নাকি হ্যান্ডকাপ দিয়ে লোকজন পাঠিয়ে শেখ হাসিনাকে একেবারে শিকল পরিয়ে বাংলাদেশে এনে সেই ফাঁসি রায় কার্যকর করবে, নাকি নিজেদের এই যে অভ্যন্তরীণ যে বিষয়াদি রয়েছে, যে ক্ষতগুলো তৈরি হয়ে গেছে, এগুলো সামাল দেবে?